আমাদের এটা 20 মণ হচ্ছে, কিন্তু তার জন্য আমাকে এই 10-26 পরিমাণ 5 থেকে 7 কেজির জায়গায় 20 কেজি করতে হয়েছে, আর 1 কেজির জায়গায় 40 কেজি করতে হয়েছে। ফসল সেই আমার 20 মণ, বাড়েও না কমেও না। আর তাহলে এই যে বাড়েও না কমেও না, ঠিক আছে তো? তাহলে আগে যখন আমরা গোবর সার ব্যবহার করতাম তখন মাটির অবস্থা কেমন দেখতে ছিল? মাটি তখন মানে ভুলভুলে ছিল, খুব ভালো ছিল, উর্বর, নরম। কালো না লাল? কালো কালো কালো। হ্যাঁ। তাহলে কালো মাটি উর্বর না অনুর্বর? উর্বর উর্বর উর্বর। আর এখন অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটি কেমন দেখতে হয়েছে? মাটি লাল টাইপ ভাব, আর কড়া, কড়া, জল শোষণ করে না, জল শোষণ করে না, জল শোষণ করে না, কড়া, লাল হয়েছে, মানে আয়রন বেশি হয়ে গেছে মাটিতে। মাটিতে আয়রন বেশি হয়ে গেছে, আর আয়রন বেশি হলে জোর করে ফসল ফলাতে গেলে এইটাকে আজকে 20 কেজি দিতে হচ্ছে, কালকে 22 কেজি দিতে হবে, পরশু 26 কেজি দিতে হবে, ফসল সেই 20 মণ। খরাতে 40 কেজি দিতে হচ্ছে, পরে এবার 50 কেজি দিতে হবে, তারপরে এবার 55 কেজি দিতে হবে, ফসল সেই 20 মণ। আর পাড়ায় পাড়ায় গল্প হবে যে মাটি লাল হয়ে গেল রে, আমি এই বছর 50 কেজি 10-26 দিয়েছি, তাই তো? হ্যাঁ, এই বছর আমি 22 কেজি 10-26 দিয়েছি, তাই তো? এটাই চলছে। যত আমি রাসায়নিক সার ব্যবহার করছি তত মাটিতে লোহার পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, আর তত লোহার পরিমাণ বেশি হওয়ার জন্য ফসলটা একই পাওয়ার জন্য আমি এই 10-26 পরিমাণটাকে বাড়িয়ে দিচ্ছি। কিন্তু গোবর সারে তো তত হতো না, তাই তো? তাহলে ধানের শিকড় এই 10-26 তখন আমরা ধান দিচ্ছি, তাহলে ধানের শিকড় এই 10-26 জ্বালা নিয়ে ঠেলে ফসলটা দিচ্ছে 20 মণ। কিন্তু ধানের পর যখন আমরা ধান কাটার পর এখন চৈতালিতে যদি সর্ষে লাগাই, গম লাগাই, সেটা কি হচ্ছে? না। মাঠে কোথাও কি আর সর্ষে দেখা যাচ্ছে? বন্ধ হলো কেন সর্ষে? কি কারণে বন্ধ হলো? সর্ষে পাওয়া যাচ্ছে না। সর্ষে বড় বড় গাছ হয়, ফল ধরার সময় আলো ধরে যায়, হ্যাঁ, তারপরে শেষ হয়ে যায়। কি কারণে? সর্ষের শিকড় ধানের মতো অত কড়া নয় যে 10-26 জ্বালা নিতে পারবে। সর্ষের শিকড় কুঁকড়ে যাচ্ছে, ফুল হয়ে যাচ্ছে আলু। তাহলে সর্ষে উঠে গেল, রস খেতে খেতে সর্ষে আজকে বন্ধ। গম আজকে কমে এসছে, এক সময় গমন সর্ষে নিতে পারবে না, তখন বলবে যে গমে লস খাচ্ছি, গম চাষও বন্ধ, একবারে খরার ধান লাগাবো, জমি থেকে গেল পতিত। আগে কি গোবর সারে যখন দিত তখন দেখতে পেতেন যে ধান কাটার পর সারা জমিতে হলুদ ফুলে ভরা সর্ষেতে? আজকে কোথাও হলুদ ফুল দেখা যাচ্ছে? কোনো একটা জমিতে হলুদ ফুল দেখা যাচ্ছে সর্ষের? ঘানিগুলো নাই, বন্ধ হয়ে গেছে সর্ষের অভাবে, ঘানিগুলো সব বন্ধই হয়ে গেল। কোথাও ঘানি দেখাতে পারবেন? আগে তো 4-5টা ঘানি ছিল এই এলাকায়, খালি সর্ষে পিছাতো দিনরাত, একটাও ঘানি নাই, সব বন্ধ। তাহলে সর্ষে নাই বলে ঘানি বন্ধ। তাহলে আমাদেরকে এই সর্ষেটাকে ফেরত আনতে হবে, গমটাকে ফেরত আনতে হবে। আলুতে বলছে ধসা হচ্ছে বেশি, কেন কি? একটাই কারণ, এই 10-26 জ্বালা, অতিরিক্ত 10-26 জ্বালা। আর আপনারা বাড়িই চলে যাচ্ছেন 20 থেকে 22 কেজি, 22 থেকে 24 কেজি, 24 কেজি থেকে 26 কেজি। আর এদিকে আলু নষ্ট, বেগুন টেঁড়া। আগে বেগুন তিত্তিরানি ভাব ছিল না, এখন বেগুনের তিত্তির ভাব আসছে। বেগুন আগে কাঁচা খেতেই ভালো লাগে, হ্যাঁ, মিষ্টি মিষ্টি ভাব। এখন বেগুনের তিত্তির ভাব এসছে। কারণ কি? এই 10-26 অতিরিক্ত মাত্রায়, এই ডিএপি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করার ফলে। তাহলে আমরা পুরনো যুগে ফেরত আসি, সেই গোবর সার 10-26 কে বন্ধ করব, ঠিক আছে তো? কিভাবে 10-26 কে আমরা বন্ধ করব সেই প্রসেসটা দেখাবো। আর কিভাবে আমরা এই যে আমাদের ভেস্টিজের দুটো এগ্রি প্রোডাক্ট আছে, এগ্রি হিউমিক, এগ্রি 82, আর একটা প্রোডাক্ট আছে এগ্রি মস, এই তিনটে দিয়ে যদি আমরা এখন চাষ শুরু করি, তাহলে আমাদের পরবর্তী যে দুটো প্রোডাক্ট আছে এগ্রি গোল্ড, এগ্রি ন্যানোটেক, এগুলো আমাদের ব্যবহার মাটি নিতে শুরু করে দেবে। এখন তো আমার মাটি তো ঠিক নাই,
তা মাটি যদি ঠিক নয় তাহলে আমি কি করে এই বায়োসারগুলোকে ব্যবহার করে ফসল পাবো? ফসল তো আমার হবে জিরো। আগে আমি মাটিটাকে ঠিক করি, মাটি ঠিক হলেই গোড়া শক্ত হবে, গোড়া শক্ত হলেই ধানের ডগা শক্ত হবে, আর ডগা শক্ত হলেই অন্যান্য ফসলগুলো আমরা ফেরত পাবো। ঠিক আছে? না তো ওই বলবেন যে পাফান হয়ে গেছে, অর্ধেক উড়ে চলে গেছে, অর্ধেক পড়ে আছে, 20 মণ আগে পেয়েছিলাম, এখন 18 মণ হয়ে গেছে, কারণ পাফানে চলে গেছে। আগে তো পাফান হতো কম, কুলো দিয়ে উড়িয়ে দিত, ঠিক। কুলো দিয়ে উড়িয়ে দিত, দুজন মিলে ঝাড়তে লাগলো কুলো দিয়ে, পাফান উড়ে গেলে এই কটা পাফান হলো, ফেলে দিল, বাকি কটা ধান ওজন হলো। তখন তো ধানের পরিমাণ ছিল 12 মণ, আর এখন তো 20 মণ। এখন তো পাফানগুলোতে ছোট মিনি ফ্যান লাগছে, আর না তো বড় বড় ট্রাক্টরে মেরে দিচ্ছে, একদিকে পাথান উড়ে পালাচ্ছে আর একদিকে ধান পড়ছে। কত পাথানটা উড়ে পালালো কাউরির কোনো হিসাবই নাই। তাহলে আপনি এখন কি দিতে বলছেন? আমি এখন এই দিতে বলছি যে প্রথমেই আমাকে শুরু করতে হবে এগ্রি হিউমিক। এটা কোন কোম্পানি? এটা ভেস্টিজ কোম্পানির এগ্রি হিউমিক। আমাকে প্রথম স্টার্টিং করতে হবে মাটিতে। কোথায় শুরু করব? এগ্রি হিউমিক। ব্যবহার হবে কিন্তু মাটিতে। এর কাজ হচ্ছে মাটিটাকে ঠিক করা। কিভাবে দেব? এর সঙ্গে আরেকটা জিনিস পাইল করব, সেটা ভেস্টিজ কোম্পানির এগ্রি 82। এগ্রি 82 কিভাবে ব্যবহার করব? এটা এগ্রি হিউমিক দুই ভাবে ব্যবহার করা যায়। একটা 16 লিটারের যে ট্যাঙ্কিটা আছে, 16 লিটারের যে ট্যাঙ্কিটা আছে আমাদের, যেটা বীজ দিই, তাতে ভর্তি জল ভরে এই এগ্রি হিউমিকের দেখবেন যে একটা লাল কোটো আছে, লাল ছিপি আছে, ওটাকে কতটা দেবেন? 6 ছিপি দেবেন। ঠিক আছে? 6 ছিপি দেবেন। 6 ছিপি দিয়ে একটা কাঠিতে একটা কাপড় বেঁধে ভালোভাবে ঘেঁটে দেবেন। কখন দেবেন? যদি রোটার ট্রাক্টর হয় তাহলে একবার চাষ দেওয়ার পরেই এটাকে মাটিতে স্প্রে করে দিতে হবে। তাহলে এক বিঘাতে কত জল লাগবে এটা হিসাব করে নেবেন, দিয়ে মাটিতে স্প্রে করে দেবেন। মুনিশ পাওয়ার একটা সম্ভাবনা থাকে না, এটা একটা টেনশনের ব্যাপার। ঠিক আছে তো? স্প্রে করে দেবেন। স্প্রে করে দিয়ে এটাকে 2 দিন মাটিতে আমি কিছু কাজ করব না, কারণ এই এগ্রি হিউমিক পচা পাতা এবং গোবর থেকে তৈরি হয় হিউমিক অ্যাসিড। এটাকে সিল কাটলে পচা গোবরের গন্ধ, পচা পাতার গন্ধ বার হবে, কালো রঙের দেখতে হয় এটা। ঠিক আছে? এটাকে ভালোভাবে ঘেটে দিয়ে যদি মাটিতে স্প্রে করে দেন, 2 দিন যদি মাটিতে কাজ না করেন, একটা চাষ দেওয়ার পরে, তাহলে মাটিটাকেও পচিয়ে দেবে, যেটাকে বায়ো কম্পোস্ট বলে। এটা ধানের ক্ষেত্রে বলতেন স্যার? ধানের ক্ষেত্রে, সব ফসলের ক্ষেত্রে একই নিয়ম। সব ফসলের ক্ষেত্রে একই নিয়ম। একবার চাষ করার পরে সঙ্গে সঙ্গে 16 লিটার জার্কিনে 6 ছিপি দিয়ে স্প্রে করে দেবো। তো 1 বিঘাতে যত ট্যাঙ্কি জল লাগবে প্রতিবারে 6 ছিপি করে দেবেন আর স্প্রে করে দেবেন। ঠিক আছে? এক বিঘাতে মানে কত গ্রাম লাগবে বা কত ছিপি লাগবে? 6 ছিপি মানে 60 ml। 1 বিঘায়? না, 1 বিঘাতে ক লিটার জল লাগবে? হ্যাঁ, 1 বিঘাতে ক ট্যাঙ্কি জল লাগবে? এটা জানেন? 2 ট্যাঙ্কি। 2 ট্যাঙ্কি মানে আপনার 12 ml। ঠিক আছে? 12 ছিপি সেইভাবে দেবেন। তাহলে মাটিটা পচে গেল, পচে যাওয়ার পর ছিস টিস দিয়ে দিলেন। 10-26 যদি আপনি 20 কেজি দেন, ঠিক আছে তো, একে 2 কেজি কমাবেন, 2 কেজি কমিয়ে করবেন 18 কেজি। এই সাজাউল্লাহ, 10-26 টাকা কমিয়ে কি করলাম আমি? 10-26 টাকা কমিয়ে 2 কেজি মাত্র কমালাম, করলাম 18 কেজি। কেন একবারে বাদ দিলাম না? বাদ এই কারণে দিলাম না, মাটির অভ্যেস হয়ে আছে রাসায়নিক সার নেওয়া। হঠাৎ করে জৈব সারের উপর ভিত্তি করে যদি ফসল নিই, তাহলে কিন্তু আমার কোনো ফসল হবে না, ফসল হবে আমার জিরো।
কিন্তু আমি প্রতি বছর খরায় 2 কেজি, বর্ষায় 2 কেজি, মানে 4 কেজি করে যদি আমি কমাতে থাকি, তাহলে এটা যদি আমি বর্ষায় 2 কেজি কমালাম 18 কেজি হলো, খরায় আরো 2 কেজি কমালাম 16 কেজি হলো। এইভাবে যদি 10-26 থেকে প্রতি বছর 2-4 কেজি করে কমাতে থাকি, আর এগ্রি হিউমিক এবং এগ্রি 82 ভেস্টিজ কোম্পানির যদি ব্যবহার করতে থাকি, আমার মাটি আগের অবস্থায় ফেরত আসবে এবং ফসলটা আগের অবস্থাতেই ফেরত আসবে। বুঝা গেল? বুঝা গেছে। তাহলে এক সময় আমার 10-26 যখন বন্ধ হয়ে যাবে, তাহলে জৈব সার নিতে শুরু করবে, ভেস্টিজের দুটো প্রোডাক্ট, এগ্রি হিউমিক আর এগ্রি 82 দুটো প্রোডাক্ট নিতে শুরু করে দেবে। আর দুটো প্রোডাক্ট নিলেই মাটির গুণাগুণ, গুণমান এবং মাটির মানে দেখতে গুণ সবকিছু ফেরত আসবে। ঠিক আছে? বলে আপনার পরিচয়টা বলেন। আমার পরিচয় হচ্ছে, আমি সুমন ভট্টাচার্য, আমি ভেস্টিজ কোম্পানিতে কাজ করি, আমি ব্লক স্টাফ এবং আমি অবসর টাইমে আমি ভেস্টিজের একজন কর্মচারী। আপনি এলাকার মানুষকে কি বলবেন? আমি এলাকার মানুষকে বলবো যে আপনারা রাসায়নিক সারের পরিবর্তে আপনারা ভেস্টিজ কোম্পানির দুটো প্রোডাক্ট আছে, এগ্রি হিউমিক এবং এগ্রি 82, এই দুটো জৈব সার অবশ্যই ব্যবহার করুন এবং আপনাদের জমিকে আগের অবস্থায় ফেরত আনুন এবং ফসল অনেক বেশি পরিমাণে আপনারা পেয়ে থাকুন। আপনি মানে আপনার এলাকার কোন কোন গ্রামে আপনি এই প্রোডাক্টগুলো দিয়েছেন, রেজাল্ট পেয়েছেন? এই এলাকার বাগিসপুরে, রাতুরাতে, নন্দীগ্রামে, কাঠিয়াতে, এইসব জায়গায় আমি এই ভেস্টিজের প্রোডাক্টগুলো দিয়ে আমি এখন চাষ করে থাকি এবং এমনকি নিজের জমিতেও আমি ক্রমাগত 5 বছর ধরে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে আসছি এবং সম্পূর্ণ রাসায়নিক সার 10-26 এর পরিমাণটাকে কমিয়ে এবং ইউরিয়ার পরিমাণটাকে সমতা রেখে আমরা কিন্তু সম্পূর্ণভাবে জৈব সারের উপর নির্ভর করে চাষাবাদ করছি। আপনি কোন কোন ব্লকে চাকরি করেন? আমি পাইকর ব্লকেই কাজ করি। বীরভূম জেলার পাইকর ব্লকে আপনি চাকরি করেন? কাজ করি। বাহ, ভেরি গুড।